তোমার অনুমানের প্রশংসা করি। এর নাম ডেসমোডাস, এক জাতীয় ভ্যাম্পায়ার ব্যাট। আমি সাউথ আমেরিকা থেকে এনেছিলাম এদের ধরন ধারণের রিসার্চ করতে। মিস্টার রুদ্র, আপনি কিন্তু ধরা পড়ে গেছেন। এবার আপনার নিষ্ঠুর খেলা বন্ধ করতে হবে। খেলা? নিষ্ঠুর? কি বলছো জাথা? কিছু গল্প, যে গল্প লুকিয়ে রাখে আর এক গল্পকে, সে বাংলা ও বিশ্ব সাহিত্যের লুকিয়ে রাখা গল্পের তিলোত্তমা নিয়ে আমাদের এই প্রেজেন্টেশন, দ্য নাইট এক্সপ্রেস। দ্য নাইট এক্সপ্রেসে আজকে আপনাদের জন্য শ্রী অজয় রায়ের লেখা রক্তচোষা। শ্রী অজয় রায়ের জন্ম 1 মার্চ 1935 সালে দিনাজপুর জেলার বাংলাদেশে। স্কুল এবং কলেজ জীবনে পড়াশোনা করেছেন দিনাজপুরে। 1957 সালে এমএসসি পাশ করে যোগদান করেন কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে। তিনি 1959 সাল থেকে 2000 সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা বিভাগে শিক্ষকতা করেছেন। শ্রী অজয় রায় মৃত্যুবরণ করেছিলেন 9 ডিসেম্বর 2019 সালে, মাত্র 84 বছর বয়সে, বারমেড হাসপাতালে, ঢাকা, বাংলাদেশে। আজকের গল্পের সূত্রধার আমি শুভম ও গল্প পাঠে জয়। গল্পের মুখ্য চরিত্রে সাম্য। তো শুরু হচ্ছে শ্রী অজয় রায়ের লেখা অ্যাডভেঞ্চার গল্প রক্তচোষা। গ্রীষ্মের ছুটির শেষ দিক আমি আর সুনন্দ বেড়াতে গেলাম ঘাটশিলায়। সুনন্দর মামার একটা বাড়ি আছে ঘাটশিলায়। কেউ বড় যায়টায় না, বন্ধই থাকে 12 মাস। একজন মালি বাড়ি আগলায়, সুতরাং ইচ্ছে ছিল নির্বিঘ্নে আড্ডা মারব আর বেড়াবো। আমরা দুজনেই কলেজে পড়ি, বেজায় বন্ধু। কলকাতার ভিড় আর হৈহট্টগোল ছেড়ে এমন খোলামেলা প্রকৃতির রাজ্যে এসে মন আমাদের উঠতে লাগলো। ঘাটশিলা শহরটি চকচকে পরিষ্কার, বাড়িঘর লোকজনের ঘেঁষাঘেঁষি নেই। শহরের বাইরে চারপাশে ধুধু পাথুরে মাঠ, কোথাও শালবন, একধারে পরপর কতগুলি জঙ্গলে ঢাকা ছোট ছোট পাহাড়। শহরের পাশ দিয়ে গেছে সুবর্ণরেখা নদী। চওড়া নদীঘাটের ভিতর প্রকাণ্ড প্রকাণ্ড পাথরের চায়ের ফাঁকে হু হু করে জল ছুটে চলেছে। সুবর্ণরেখা ছাড়াও কয়েকটি ছোট ছোট পাহাড়ি নদী আছে ধারের কাছে। সুনন্দর মামার বাড়িটা শহরের প্রায় বাইরের একটু নির্জন অংশে। দলভূমগর যাবার পিচ বাঁধানো চওড়া রাস্তাটা আমাদের বাড়ির সামনে দিয়ে গেছে। এই পথ শহর ছাড়িয়ে প্রান্তর ভেদ করে শালবনের গা ছুঁয়ে দূর দিগন্তে গিয়ে মিশেছে। তখন একটু একটু বর্ষা নেমেছে, গরম কমেছে। যদিও দিনের বেলা চড়া রোদ ওঠে, আমাদের কিন্তু তাতে পরোয়া নেই। দুটো সাইকেল জোগাড় করে দিনের বেলা টোটো করে ঘুরে বেড়ায়। রাতেই বিছানায় শুয়ে শুনতে পায় হাইনার খ্যাক খ্যাক হাসি। মালির বউ লক্ষ্মী রান্না করে দেয়, ভাত ডাল তরকারি সে মোটামুটি রাঁধে, কিন্তু মাছ মাংস নিজেরাই বানাই। ভোরবেলা প্রায় হাজির হয় বুধন মাঝি। কোনো দিন সে আনে তাজা ফলমূল, মাছ, মুরগি বা ডিম, কোনো দিন মধু, কখনো বা কলসি ভরা টাটকা খেজুর রস। বুধন মাঝি সাঁওতাল, মাঝ বয়সী। আমাদের সঙ্গে তার বেশ ভাব হয়ে গেছে। ও থাকে মাইল 3-4 দূরে এক গ্রামে। গ্রামের নাম মহুয়াডাঙ্গা। বুধন ঘাটশিলার বাজারে জিনিস বিক্রি করতে যায়। পথে আমাদের বাড়িতে বসে প্রায় খানিকক্ষণ গল্প করে নেয়। লোকটি চায়ের ভক্ত। চায়ের সময় এলে আমরা ওকে চা অফার করি। বুধন লাজুক লাজুক মুখে চোখ মুদে চায়ের কাপে চুমুক দেয়। মোটামুটি একই ছাদে কাটছিল দিনগুলো। হঠাৎ ঘটনার মোড় গেল ঘুরে। একদিন বুধন এলো ভোরে, কয়েকটা ডিম এনেছে বিক্রি করতে। লক্ষ্য করলাম তার মুখ ভারী বিষণ্ণ। সুনন্দ ঠাট্টা করে বলল, কে বুধন, মুখ বেজার কেন? বউয়ের সঙ্গে আবার ঝগড়া হয়েছে বুঝি? বুধন মাথা নাড়ল, তারপর কেমন ঝিম মেরে বসে রইল। বুঝলাম ব্যাপার কিছু গুরুতর। হয়তো ওর বাড়িতে কারোর অসুখ বিসুখ করেছে। আমি সহানুভূতি দেখাই। বুধন, কি হয়েছে শুনি? বাবু, ও বাবু, আমার ভাইটারে মেরে ফেলবে, ঠিক মেরে ফেলবে, দেখেন। সে কি?
বুধনের এক ছোট ভাই আছে শুনেছিলাম, তার বেশি কিছু জানতাম না। কিন্তু তাকে মারবে কে, কেন? একটু একটু করে বুধনের কাছ থেকে উদ্ধার করলাম সমস্ত ঘটনা। এক আশ্চর্য অবিশ্বাস্য কাহিনী। মহুয়াডাঙ্গায় নাকি রক্তচোষার আবির্ভাব ঘটেছে। মানুষের রক্তলোভী কোনো নিশাচর প্রাণী, আর গ্রামের লোকের সন্দেহ বুধনের ভাই হচ্ছে এই রক্তচোষা। ঘটনার শুরু 4 দিন আগে। মহুয়াডাঙ্গায় এক উৎসব ছিল। রাত করে সবাই নাচ গান করেছে, তারপর যে যেখানে পারে শুয়ে পড়েছে। হঠাৎ নারীকণ্ঠের আর্তনাদ, অনেকে ছুটে আসে। বোকামাঝির বউ জামফুল চেঁচাচ্ছে, কোলে তার 4 বছরের ছেলে। সবাই দেখলো বাচ্চাটির গলার পাশ দিয়ে টপ টপ করে রক্ত পড়ছে, গলায় ক্ষতচিহ্ন। এক চিলতে চামড়া যেন গোল করে কেটে নেওয়া হয়েছে, আর তলার মাংসের মধ্যে ছোট্ট গর্তের মতো ফুটো। ক্রমাগত রক্ত বেরিয়ে আসছে ওই ক্ষত থেকে। জামফুল বলল যে, আমি আর আমার ছেলে ঘুমোচ্ছিলাম ঘরের দাওয়ায়, হঠাৎ ছেলের কান্না শুনে উঠে দেখি এই কাণ্ড। এ কিসের কামড়? ইঁদুর। ইঁদুর? সুসো। ওসব নয়। অভিজ্ঞ লোকেরা কাটা জায়গাটা পরীক্ষা করে জানালো, তবে কি কোনো পোকামাকড়? কেউ সঠিক বুঝতে পারে না। যা হোক, ন্যাকড়া পোড়া চাপা দিতে রক্ত বন্ধ হলো। জামফুল আরও একটা খবর দিয়েছিল। সে নাকি ছেলের কান্নায় ঘুম ভেঙে দেখে বুনো সামনে দিয়ে হনহন করে হেঁটে যাচ্ছে। সেদিন কেউ বুনোকে নিয়ে মাথা ঘামায়নি। বুনোর সম্বন্ধে গ্রামের লোকের সন্দেহ জাগলো আরও 2 দিন পর, অর্থাৎ গত পরশু রাতে। ঢ্যাঙাবাজি বুনোর প্রতিবেশী। ঢ্যাঙা ঘুমিয়েছিল তার খড়ের চালার নিচে খাটিয়া পেতে। এক সময় ঘুম ভেঙে ঘাড়ে হাত দিয়ে বোঝে চটচটে কি যেন। দেশলায় জ্বালিয়ে দেখে রক্ত বেরোচ্ছে, গায়েও শুকনো রক্ত লেগে আছে, সেই একই রকম ক্ষতচিহ্ন। রক্ত যেন থামতেই চায় না। গ্রামের লোক আর এই ব্যাপারটাকে তুচ্ছ করে উড়িয়ে দিতে পারল না। কোনো চেনা জীবজন্তুর দাঁত বা নখের দাগ নয়। তাদের ধারণা হয়েছে এ নিশ্চয় কোনো পিশাচ বা দানবের কীর্তি। সে ঘুমন্ত মানুষের দেহ ফুটো করে রক্ত চুষে নিচ্ছে। কে করতে পারে এ কাজ? একটা বিশেষ কারণে সবার বুনোর উপর নজর পড়ল। বুধনের ভাইয়ের নাম বুনো, স্বভাবেও বুনো। সে ছোটবেলা থেকে বাউন্ডুলে, একরকম দুর্দর্শ প্রকৃতির। কতবার বাড়ি ছেড়ে চলে গেছে, মাসের পর মাস পাহাড়ে জঙ্গলে ঘুরেছে। কাজকর্ম চাষবাসে মন নেই। যত অদ্ভুত বিদ্যে শেখার ঝোঁক। ওঝাদের কাছে সাকরাদি করে মন্ত্রতন্ত্র টুকটাক শিখেছে অনেক। অতি বদরাগী, কারোর সঙ্গে সদ্ভাব নেই, বুধনের সঙ্গেও নয়। ঢ্যাঙার সঙ্গে বুনোর কদিন আগে ঝগড়া হয়েছিল। দুজনে বাড়ির সীমানায় একটা কলা গাছের দখল নিয়ে বুনো ঢ্যাঙাকে শাসিয়েছিল। ঢ্যাঙা বলেছে যখন তার বউ ঢ্যাঙার ঘাড়ের রক্ত বন্ধ করতে ব্যস্ত, তখন সে দেখেছে তার উঠোনে বুনো দাঁড়িয়ে। গ্রামের লোক আতঙ্কে দিশাহারা হয়ে পড়েছে। তাদের মতে রাতের বেলা বুনো নিশ্চয়ই দানব হয়ে মানুষের রক্ত চুষে খায়। গ্রামের মোড়ল বুনোকে এ বিষয়ে জিজ্ঞেস করতে সে দারুণ চটে যায়। বলে মিছিমিছি সবাই তার পিছনে লাগছে, এ ব্যাপারে তার কোনো হাত নেই। ঢ্যাঙার চিৎকার শুনে সে দেখতে গিয়েছিল ব্যাপারটা কি, কিন্তু গ্রামের লোকের বিশ্বাস হয়নি বুনোর কথায়। ফুসফাস কুচকাচ আরম্ভ হয়েছে। সত্যি বুনো এরকম কাজ করতে পারে নাকি, তুই জানিস? আমি আড়ালে জিজ্ঞেস করেছিলাম ওকে বাবু, বুনো বলেছে আমি করিনি। মনে হলো ও মিছে কথা বলছে না বাবু। বোধন তোর ভাইকে কিছুদিনের জন্য গ্রাম ছেড়ে চলে যেতে বল। একবার যখন সন্দেহ ঢুকেছে মাথায়, বারবার এরকম হলে হয়তো মরিয়া হয়ে গ্রামের লোক বুনোকে খুন করে বসবে। তাই বলেছিলাম বাবু, কিন্তু বুনো তো বলছে যাবে না। কেন? ওই যে ওই মেয়েটার জন্যে। মেয়েটাকে? বুনো বিয়ে করেছিল তো,
বউ মরে গেছে, কিন্তু 5 বছরের একটি মেয়ে আছে তার। মেয়েটির হতভাগ্য, পঙ্গু সে। বছর 1.5 আগে পড়ে গিয়ে তার ডান পায়ে চোট লাগে। তারপর তারপর পাটা ক্রমশ শুকিয়ে শুরু হয়ে যাচ্ছে বাবু। জোর নেই একদম পায়ে, প্রায় সবসময় শুয়েই থাকে। বসে বসে হাতে ভর দিয়ে একটু একটু নাড়াচড়া করে, কিন্তু নাইয়ে খাইয়ে সব দিতে হয় বাবু। এক বুড়ি আছে, সেই তার দেখাশোনা করে। মেয়ের উপর বুনোর প্রচণ্ড টান। মেয়ের জন্যই সে আজকাল বাড়ি ছেড়ে দূরে যায় না। দুনিয়ায় একমাত্র এই মানুষটিকে সে ভালোবাসে। বুনোর ভয় সেই গ্রাম ছেড়ে চলে গেলে তার মেয়েকে মেরে ফেলবে লোকে। বুধনকেও তার বিশ্বাস নেই। আবার মেয়েকে সঙ্গে নিয়ে বাইরে কোথাও গেলে খোড়া মেয়েকে রাখবে কোথায়? সে সারাদিন মজুরি খাটতে গেলে মেয়েকে যত্ন করবে কে? সুতরাং সে জেদ ধরেছে গ্রামেই থাকবে, তাতে যা হোক। আমি ও সুনন্দ মাথা ঘামাতে শুরু করলাম। পুনঃ যতই একগুঁয়ে বা রাগী হোক, স্রেফ সন্দেহের শিকার হয়ে তাকে মারা পড়তে দেওয়া যায় না। ওই অসহায় মেয়েটার ভাগ্যে তখন কি ঘটবে? এই কাজ কার? সত্যি কোনো মানুষ পিশাচের, না কোনো জন্তু জানোয়ারের? গ্রামের অন্য কোনো শয়তান কি এই কীর্তি করে বুনোর ঘরে দোষ চাপাচ্ছে? কেউ তো স্বচক্ষে দেখেনি বুনোকে রক্তপান করতে। এখন বুনো ও তার মেয়েকে বাঁচায় কি করে? দুই বন্ধুর প্রাণপণে বুদ্ধি হাতড়াতে থাকি। আচ্ছা সুনন্দ, পুলিশে খবর দিলে কেমন হয়? কোনো লাভ নেই। গ্রামের ঘরোয়া ব্যাপারে পুলিশ নাক গলাবে না। তবুও একটু চেষ্টা করি। যদি যায় পুলিশ, একটু ভয় দেখিয়ে আসে, তাহলে চট করে বুনোর ক্ষতি করতে অন্যরা হয়তো সাহস পাবে না। ইতিমধ্যে রক্তচোষার ব্যাপারটা থেমে যেতে পারে। না, পুলিশ গেলে সির্ফ গুজব শুনে 3-4 মাইল পথ ঠেঙিয়ে আসতে রাজি হবে না, উল্টে আমাদেরই ঠাট্টা করবে। হ্যাঁ, যাব, যদি খুন খারাপে কিছু হয় তারপর। আমি রেগে গিয়ে বললাম, তখন গিয়ে লাভটা কি হবে? ঘোড়ার ডিম। তিনজনে চুপচাপ বসে আছি। বুনোকে বাঁচানোর কোনো উপায় আমাদের মাথায় আসছে না। সুনন্দ বলে উঠল, আচ্ছা ঠিক আছে, পুলিশ না যাক, আমরা যাব। মাঝে মাঝে ঘুরে আসবো ওই গ্রামে, বুনোর খোঁজ খবর রাখবো। তাহলে গ্রামের লোক সাবধান হয়ে যাবে। কিন্তু একটা ছুতো চাই। হ্যাঁ, মুরগির খোঁজে যাওয়া যেতে পারে। বুধন, বুনোর মুরগি আছে? হ্যাঁ হ্যাঁ বাবু, মুরগি আছে। আচ্ছা বেশ, আমরা দুজনে কাল মুরগি কিনতে যাব বুনোর কাছে। ওকে বলে রাখিস আমাদের যেন আবার হাঁকিয়ে না দেয়। ওর ভালোর জন্যই যাচ্ছি। বাইরের লোক বারবার বুনোর খোঁজে আসছে দেখলে এখন কেউ ওকে মারবার সাহস পাবে না, কারণ জানে বুনোর কিছু ঘটলে আমাদের তা নজরে পড়বে এবং ঘটনা অস্বাভাবিক মনে হলে পুলিশে খবর যাবে। আমাদের যুক্তি বুধনের পছন্দ হলো। সে খুশি মনে বিদায় নিল। সুনন্দ মহা উত্তেজিত, এক রহস্যময় রোমাঞ্চের গন্ধ পেয়ে সে উৎসাহে টকবক করতে লাগলো। আমার মনেও লাগলো তার ছোঁয়া, আর তার ফল কি বিচিত্র এক অভিজ্ঞতা। দুপুরবেলা আমি ও সুনন্দ সাইকেলে চেপে মহুয়াডাঙ্গা গ্রামের দিকে চললাম। আমাদের বাড়ি থেকে শহর ছাড়িয়ে মাইলখানেক গিয়ে জলভূমগড় যাওয়ার বড় রাস্তা থেকে ডান পাশে এক সরু মেঠো রাস্তা বেরিয়ে গেছে। ওই পথ মাইল 2 দূরে মহুয়াডাঙ্গায় শেষ হয়েছে। পথের দুপাশের প্রান্তরে বড় বড় পাথর পড়ে রয়েছে। মাঠে গাছপালা খুব কম, মাঝে মাঝে কয়েকটা শুধু খেজুর, তাল বা বাবলা গাছ। আর এক নিঃসঙ্গ প্রাচীন বটগাছ দাঁড়িয়ে আছে অনেকখানি জায়গা জুড়ে। দূর থেকে মহুয়াডাঙ্গা গ্রাম দেখা যায়। গ্রামে অবশ্য বেশ গাছপালা, একটা পুকুর রয়েছে। এমন অসময়ে 2 শহুরে যুবকের আবির্ভাবে গ্রামের লোক অবাক হয়ে গেল। এই যে এদিকে, বুনোবাজির বাড়ি কোনটা? জিজ্ঞেস করতে একজন দেখিয়ে দিল আঙুল বাড়িয়ে। কিন্তু তার চোখের অদ্ভুত চাউনিটা আমাদের নজর এড়িয়ে গেল না। গ্রামে ঢোকার মুখে বুনোর বাড়ি। একখানি মাত্র ছোট্ট মাটির ঘর, তাতে খড়ের চাল, চকচকে একবালি উঠোন,
একটা প্রকাণ্ড শুয়োর বাড়ির সামনে মাটিতে গড়াচ্ছে। তার গায়ের উপর 4-5টা ছানা। ঘরের বাইরে তেঁতুল গাছের ছায় দড়ির খাটিয়াতে বুনো বসেছিল। পাশে তার মেয়ে শুয়ে। সাইকেলটা একটা গাছে ঠেস দিয়ে রেখে আমরা কাছে যেতে বুনো উঠে দাঁড়ালো। শুয়োরটা ঘতঘত করে পালালো। পিছনে পিছনে ছুটলো তার বাচ্চারা। আমি বললাম, তোমার নাম বুনো? হ, আমাদের বুধন পাঠিয়েছে, আমরা মুরগি কিনতে এসেছি। মুরগি মাঠে তো চড়ছে, এখন ধরাটো যাবে না। ওর ভাবভঙ্গি দেখে বুঝলাম আমাদের আগমনে মোটেই খুশি হয়নি। নেহাত যেন ঠেকায় পড়ে আমাদের উপস্থিতি সহ্য করছে। ওর দাঁতগুলো বড় বড়, চওড়া হা, দেখলেই মনে হয় লোকটা রাগী বেপরোয়া। আমি বেশ ছুটলাম মনে মনে। এমন খুনি চেহারার বেয়াদব লোকটা নিরাপত্তা নিয়ে ব্যস্ত হতে ভারী দায় পড়েছে আমাদের। ফিরে যাই, ওর বড়াতে যা আবার হোক, আমাদের বয়ে গেছে। কষ্ট করে এলাম এতদূর, এই ঢের। সত্যি কথা বলতে কি, লোকটাকে দেখে অবধি মনে হচ্ছিল এর দ্বারা যে কোনো ভয়ঙ্কর কাজ সম্ভব। হয়তো গ্রামের লোকে ধারণায় ঠিক বুধন তার ভাই সম্পর্কে দুর্বল, তাই অন্যদের কথা মানতে চাইছে না। সুনন্দ কিন্তু বুনোর ব্যবহারে তুমল না। দিব্যি খোশ মেজাজে বলল, বেশ, আমরা আবার পরশুদিন আসবো। একটা মুরগি ধরে রাখিস। এখন একটু জল খাওয়া দেখি, বড্ড তেষ্টা পেয়েছে। বুনো নিঃশব্দে ঘরের ভিতর ঢুকে গেল। আমাদের দৃষ্টি বলল খাটিয়ায় শুয়ে থাকা ছোট্ট মেয়েটির দিকে। আহা, মুখখানি কি মিষ্টি! করুণ চোখে অবাক হয়ে দেখছে। একটি পাতা সরু, অক্ষম, শরীরও খুব রোগা। বড় মায়া হলো। সুনন্দ চাপা স্বরে বলল, এ অসিত, দেখ, অনেকে লক্ষ্য করছে আমাদের দিকে। কথাটা ঠিক। আড়াল আবডাল থেকে অনেক মেয়ে পুরুষ উকি ঝুঁকি মারছিল। তাদের চোখে কৌতূহল। বুনো জল আনলো ঝকঝকে পিতলের ঘটিতে। খেলাম জল। যাবার সময় সুনন্দ চেঁচিয়ে বলে গেল, বুনো, আমরা পরশুদিন আবার আসবো। প্রান্তরের মধ্যে দিয়ে ফিরে চলেছি। গ্রাম ছাড়িয়ে খানিক গিয়ে এক দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলাম। আসার সময় মহুয়াডাঙ্গা থেকে প্রায় মাইল খানিক দূরে মাঠের মধ্যে একটা প্রকাণ্ড বটগাছ দেখেছিলাম। সেই গাছের নিচে একজন লোক দাঁড়িয়ে আছে, দীর্ঘ আকৃতির, পরনে গেরুয়া রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা। চোখে দূরবীন লাগিয়ে গাছের ডালে না জানি কি দেখছে। সুনন্দ বলল, প্রতাপ রুদ্র ঝাও বাংলোতে থাকেন। আমাদের পাড়ার একেবারে শেষ বাড়িটা হলো ঝাও বাংলো। এই নাম স্থানীয় লোকেদের দেওয়া। ঝাও বাংলো অন্য বাড়িগুলোর থেকে বেশ খানিক তফাতে। বিরাট কম্পাউন্ডওয়ালা বাড়ি, উঁচু পাঁচিলে ঘেরা, ভেতরে প্রচুর গাছপালা। মস্ত লোহার ফটক থেকে বসত বাড়ি অবধি কাকড় ফেলা চওড়া রাস্তা। তার দুধারে আছে তুষারি ঝাউ গাছ। বোধহয় এর জন্য ঝাও বাংলা নামের উৎপত্তি। ও বাড়ির বাসিন্দাদের চিনি না, শুধু জেনেছি প্রতাপরুদ্র ওই বাড়ির মালিক। ঘাটশিলা স্থানীয় কাউকে বা কোনো চেঞ্জারকে ঝাও বাংলায় কখনো বেড়াতে যেতে দেখিনি। প্রতাপবাবুকে কয়েকবার মাত্র দেখেছি। খুব ভোরে কালো রঙের থ্যাবড়ামুখ বিশাল এক কুকুরকে নিয়ে মাঠে বেড়াচ্ছেন। ভদ্রলোকের নিজের চেহারাও চোখে পড়ার মতো। 6 ফুটের উপর খাড়া শরীর, দোহারো শক্ত গড়ন, রোদে পড়া ফর্সা রং, মাংসহীন লম্বাটে মুখ, চাপা পাতলা ঠোঁট, টিয়া পাখির মতো বাঁকানো নাকের নিচে পাকানো গোঁফ আর চিবুকে ফ্রেঞ্চ কাট দাড়ি, মাথায় কাঁচা পাকা ঘন চুল। পরনে থাকে হাঁটু অবধি ঝুলের পাঞ্জাবি ও পায়জামা। তার গম্ভীর ধরন দেখলে নিজে থেকে আলাপ করার উৎসাহ জাগে না। শুনেছি ভদ্রলোক 2 বছর হলো বাড়িখানা কিনে বাস করছেন। ওই বাড়িটি আগে ছিল জমিদারের সম্পত্তি। আরও শুনেছি বাড়িটায় নাকি ছোটোখাটো এক চিড়িয়াখানা আছে, কারণ প্রতাপরুদ্রের পশু পাখির বেজায় শখ। অনেক বিচিত্র জীবজন্তুর ডাক ভেসে আসে বাড়ির ভেতর থেকে, কিন্তু কাউকে ঢুকতে দেওয়া হয় না ভিতরে। প্রতাপরুদ্র সম্পর্কে আমাদের কৌতূহল জেগেছিল, কিন্তু মেটাবার সুযোগ পাইনি। আমি জানতে চাইলাম, এইখানে কি করছেন ভদ্রলোক? মনে হচ্ছে বার্ড ওয়াচার, বুঝলি, পাখি দেখছে। যাদের এই নেশা থাকে
যেখানে সেখানে ঘুরে বেড়ায় পাখির খোঁজে। ভদ্রলোক শুনেছি নানা রকম জীবজন্তু পোষেন। হ্যাঁ, ওর সঙ্গে আলাপ করার ইচ্ছা আছে, বেশ ইন্টারেস্টিং লোক। প্রতাপরুদ্র একবার ঘাড় ফিরিয়ে দেখলেন আমাদের, তারপর আবার দূরবীন চোখে লাগালেন। সাইকেলে পাশাপাশি চলছিলাম, বললাম, হ্যাঁ রে সুনন্দ, বুনো লোকটাকে কেমন লাগলো? ওই নিরীহ মানে সত্যি নির্দোষ? কি মনে হয়? নিরীহ মোটেই নয়, তবে দোষী না নির্দোষ এখনই বলা খুব শক্ত। অর্থাৎ বুনোর হাবভাবে সুনন্দরও ধোকা লাগছে। বিকেলে খরস্রোতা নদী ধরে অনেক দূর বেড়াতে গেলাম দুজনে। ঢলভুঙ্গরের রাস্তাকে আড়াআড়িভাবে কেটে খরস্রোতা বয়ে চলেছে। রাস্তা গেছে নদীর উপর সাঁকো দিয়ে। ক্ষীণকায় নদীর টলটলে জলে বড় জোর হাঁটু ডোবে। স্ফটিক স্বচ্ছ জলের তলায় নুড়ি পাথর, বালি, ঝিনুক পরিষ্কার দেখা যায়। কখনো নদীর পাড়ে পাড়ে, কখনো বা ঠান্ডা জলের স্রোতে পা ডুবিয়ে অনেকটা হাঁটলাম। ফিরতে সন্ধে হয়ে গেল। সাঁকোর কাছাকাছি পৌঁছাচ্ছি। একটি লোক দ্রুত পায়ে সাঁকো পেরিয়ে চলে গেল। প্রতাপরুদ্র আমাদের তিনি দেখতে পেলেন না। আমরা লক্ষ্য করলাম প্রতাপবাবু কিছুটা এগিয়ে ঢলভুঙ্গরের রাস্তা ছেড়ে মাঠে নামলেন। ওই তো মহুয়াডাঙ্গা গ্রামে যাওয়ার পথ। ঝড়ঝোপের আড়াল থেকে দেখলাম সেই দীর্ঘকায় ঋজুদেহ ক্রমে ছোট হয়ে যাচ্ছে, কখনো বা উঁচু ঢিবির আড়ালে অদৃশ্য হয়ে যাচ্ছে। আলো কমে আসায় তাকে বেশি দূর অবধি নজর করতে পারলাম না। সুনন্দ প্রথমে কথা বলল। কি ব্যাপার, এই সময় ওইদিকে ভদ্রলোক চলেন কোথায়? হয়তো নিশাচর পাখির খোঁজে যাচ্ছে, কিংবা সাঁওতাল গ্রামে হারিয়া খাবার অভ্যাস আছে। সাঁকোর রেলিংয়ে আমরা আরও ঘণ্টাখানেক বসে রইলাম। একটার পর একটা গান গাইলাম হেরে গলায়। শেষে গলা ধরে যেতে চায়ের তাগিদে উঠলাম। প্রতাপরুদ্র কিন্তু তখনও ফিরলেন না। পরদিন ভোরে বুধন এলো। বুধন জানালো গতরাতে নাকি আবার রক্তচোষার আবির্ভাব ঘটেছিল মহুয়াডাঙ্গায়। এবার সে হানা দিয়েছে ঘরের মধ্যে। তার শিকার এক যুবক। শেষ রাতে ঘুম ভেঙে দেখে বাঁ পায়ের বুড়ো আঙুলে অবিকল ওই রকম ক্ষত, তা থেকে রক্ত ঝরছে। ঘরের দরজা খোলা ছিল? না বাবু। আর জানালা? হ্যাঁ, একটা জানলা খোলা ছিল বটে। বুনোকে কেউ দেখেছে নাকি কাছে পিঠে? না না, তবে ঢ্যাঙ্গা বলছে বুনো কাল রাত অবধি জেগে বসেছিল তার উঠোনে। গায়ের লোক ওকেই সন্দেহ করছে। বুধন বুকের মধ্যে মুখ গুজে বসে রইল। বেচারা ভাইয়ের বিপদের আশঙ্কায় বড় মুষড়ে পড়েছে। সুনন্দ বুধনকে জিজ্ঞাসা করল, ওই যে ঝাউ বাংলো, ওর মালিককে চিনিস? চিনি। লম্বা পাড়া মানুষ, কুকুর নিয়ে ঘোরে। আচ্ছা, ওই বাবু কাল রাতে তোদের গ্রামে গিয়েছিল? কই না তো। উনি মহুয়াডাঙ্গায় গিয়েছেন কখনো? হ্যাঁ, অনেকবার গেছে। কি করতে চায়? চোখে নল লাগিয়ে পাখি দেখে। রক্তচোষার ব্যাপারে কিছু জানেন নাকি? তা তো জানি না বাবু, তবে একদিন দূর থেকে দেখেছি ঢ্যাঙ্গা মাঝির সঙ্গে কী সব কথা বলছিল। প্রতাপরুদ্র কাল রাতে মহুয়াডাঙ্গার দিকে গিয়েছিলেন, কিন্তু গ্রামে ঢোকেননি। কোথায় গিয়েছিলেন তবে? আশ্চর্য। হয়তো মাঠে মাঠে পায়চারি করছেন। লোকটি বেশ রহস্যময়। তখনও রোদের তেজ বাড়েনি। দুজনে বেড়াতে বের হলাম। ঝাউ বাংলার সামনে দেখি প্রতাপরুদ্র প্রাতঃভ্রমণ সেরে ফিরছেন, হাতে চেন বাঁধা সেই বিরাট কুকুর। সুনন্দ সোজা এগিয়ে গেল ভদ্রলোকের দিকে। অমনি বাঘের মতো কুকুরটা গড়গড় করে উঠে চেনে টান দিল। থমকে দাঁড়ালো সুনন্দ। প্রতাপরুদ্রকে উদ্দেশ্য করে বলল, নমস্কার, আমরা এখানে বেড়াতে এসেছি, আপনাকে প্রায়ই দেখি। এটা কি জাতের কুকুর জিজ্ঞেস করব ভাবি। রুদ্র স্থির চোখে কয়েক মুহূর্ত সুনন্দের দিকে তাকিয়ে থাকলেন। কি তীক্ষ্ণ দৃষ্টি, আবার একটু কৌতুকের আভাস রয়েছে যেন। সুনন্দের অবস্থা দেখে মজা পেয়েছেন। সুনন্দ কাঠের মতো দাঁড়িয়ে বারবার আর চোখে কুকুরটাকে দেখছে। এটা ম্যাস্টিফ। ও, দারুণ কুকুর। আচ্ছা, আপনি তো অনেক জন্তু জানোয়ার পুষেছেন, দেখাবেন আমাদের?
সুনন্দ আলাপ জমাবার চেষ্টা করল। প্রতাপ রুদ্রের মুখে কিন্তু কোনো আগ্রহ ফুটল না। আমাদের আরেক পোস্ত আপাদমস্তক দেখলেন, তারপর বললেন, দেখতে পারি, তবে এক শর্তে। শর্তটা কি? মাত্র একবার দেখব এবং কাউকে জুটিয়ে আনা চলবে না, কাউকে খবর বলা চলবে না। বেশি লোকজন এলে আমার কাজের ক্ষতি হয়। আচ্ছা বেশ, তাই হবে। আসুন, ভেতরে আসুন। নেপালি দারোয়ান গেট খুলে দিল। আমরা ভেতরে ঢুকলাম। একজন পরিচারক এসে নীরবে প্রতাপবাবুর কাছ থেকে কুকুরটা নিয়ে বাড়ির দিকে চলে গেল। পরিচারকটি এদেশীয় নয়, কারণ জন্ডা মার্কা জোয়ান। কাকর বিছানো পথ ধরে চলতে চলতে রুদ্র জেনে নিলেন আমাদের পরিচয়। প্রতাপবাবু একটু ঠাট্টার সুরে বললেন, আমাদের কালেকশনে কিন্তু বাঘ সিংহ নেই, সবই ছোট জীবজন্তু। সাধারণত যেসব পশু পাখি কেউ পোষে না, আমি তাদের পোষ মানাবার চেষ্টা করি, তাদের চরিত্রের খুঁটিনাটি স্টাডি করি। আমরা বাগানের ভেতরে চললাম। বাগানের এক জায়গায় পরপর 15-16টা বড় বড় খাঁচা। খাঁচাগুলো তারের জালে ঘেরা, মাথায় খড়ের চাল। কোনোটায় রয়েছে জন্তু, কোনোটায় পাখি। ঠিক কলকাতায় চিড়িয়াখানায় যেমন দেখেছি তেমনি করে রাখা হয়েছে জীবজন্তু। প্রতাপরুদ্র একটার পর একটা খাঁচার সামনে দাঁড়িয়ে চিনিয়ে দিতে লাগলেন। লোকটির চেহারা ও কথা বলার ভঙ্গিতে জোরালো ব্যক্তিত্বের ছাপ। এক ফাঁকে তিনি বললেন, আমি বয়সে অনেক বড়, আশা করি তুমি বললে আপত্তি নেই। হ্যাঁ, না না, আপত্তির কি আছে? এই হচ্ছে অস্ট্রেলিয়ার কোয়ালা। এই ভাল্লুক নয়, ভাল্লুক স্তন্যপায়ী। এরা মার্সিউপিয়ান, অর্থাৎ পেটের তলার থলিতে বাচ্চা বয়ে বেড়ায়, যেমন ক্যাঙ্গারু। একটা খাঁচার সামনে দাঁড়াতেই কালো সাদা লোমওয়ালা বেজি জাতীয় দুটো জন্তু দাঁত খিচিয়ে উঠল। রুদ্র বললেন, উদ্ভারিন, উত্তর আমেরিকার বেজি, খুব হিংস্র। এরপর দেখলাম মাদামগাস্কারের লেমুর ও সল্ট, আফ্রিকার বনবিড়াল, দক্ষিণ আমেরিকার ধেরিদুর এগুটি ইত্যাদি নানা অদ্ভুত জন্তু। তারপর পাখি, কত রকম রং বেরঙের পাখি। বেশিরভাগেরই নাম শুনিনি। কোনোটা ভারী সুন্দর শীষ দিচ্ছে। গাছের ছায়া ডালের উপর সরু চেনে পা বাঁধা এক কাকাতুয়া বসেছিল। তার গায়ের পালক ধবধবে সাদা, মাথায় হলদে ঝুঁটি, কালো বাঁকা ঠোঁট। আমরা কাছে যেতে চোখ পাকিয়ে তরবর করে পরিষ্কার গলায় বলতে লাগলো, ও তাক বুঝে মানুষের ভাষা ব্যবহার করতে শিখেছে। মিস্টার রুদ্র, এইসব পশু পাখি আপনি জোগাড় করেন কিভাবে? কিনে আনি নানা দেশ থেকে, দু একটা নিচেও ধরেছি। আমাদের মাথার উপর ছোট্ট অদ্ভুত দর্শন। একটা কালো রঙের বাদর গাছের ডালে লেজ পাকিয়ে মাথা নিচু করে দোল খাচ্ছিল। তার ভাটার মতো চোখ, মস্ত লেজ। আমি জিজ্ঞাসা করলাম, এটা কোন দেশি বাদর? বাদর নয়, একরকম ফার্ম, ব্রাজিল থেকে এনেছি, নাম কিংকাজু। এমনি লেজে ঝোলার অভ্যাস একমাত্র সাউথ আমেরিকার প্রাণীদের মধ্যেই দেখা যায়। রুদ্র একবার শীষ দিতে কিং কাজুটি তড়াক করে নেমে এসে তার পিঠে চড়ে বসল। পরক্ষণে লম্বা লাফে কাছে উঠে গেল। রুদ্র বললেন, আমি 2 মাস আগে সাউথ আফ্রিকা থেকে ফেরার সময় কতগুলো স্পেসিমেন এনেছিলাম, এর মধ্যে এটাই সবচেয়ে ভালো পোষ মেনেছে। সুনন্দ উসকুস করছিল, এবার কথাটা বলেই ফেলল। আচ্ছা মিস্টার রুদ্র, সেদিন আপনাকে মহুয়াডাঙ্গা গ্রামের কাছে দেখলাম। বাইনোকুলার দিয়ে কি যেন দেখছিলেন আপনি? পাখি দেখছিলাম। জানেন, ওই গ্রামে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে। কি? রাত্রিবেলা ঘুমন্ত লোককে কিসে যেন কামড়াচ্ছে। কি কামড়ায়? যখন কামড়ায় কেউ টের পায় না। ঘুম ভেঙে দেখে ক্ষত স্থান থেকে রক্ত পড়ছে। গ্রামের লোক বড্ড ভয় পেয়ে গেছে। কেন? ওদের ধারণা অলৌকিক কাণ্ড, মানে কোনো রক্তচোষা পিশাচ বা দানকীর্তি। ও আচ্ছা আচ্ছা। সংক্ষিপ্ত উত্তর। প্রতাপবাবু বেশ গম্ভীর হয়ে গেলেন।
তারপর অন্য কথা ব্যয় করলেন না, অর্থাৎ এ বিষয়ে আর আলোচনা করতে চান না। সুনন্দ উৎফুল্লভাবে বলল, আচ্ছা, আপনি বুঝি অনেক দেশ ঘুরেছেন? হ্যাঁ, তা ঘুরেছি। কোথায় কোথায়? ইউরোপের সব জায়গায়, তাছাড়া মিডল ইস্ট। আপনার কাছে গল্প শুনতে আসবো কিন্তু। সরি, এখন নয়, আপাতত আমি ব্যস্ত আছি। অত্যন্ত ঠান্ডা গলার প্রতাপবাবু সুনন্দর আগ্রহকে থামিয়ে দিলেন। প্রতাপবাবুর ব্যবহার শেষ দিকে বেশ রূঢ় মনে হলো। আমাদের বসতেও বললেন না, চিড়িয়াখানা দেখা হয়ে যেতে আবার সোজা গেট অবধি আমাদের এগিয়ে দিলেন। ফেরার সময় জিজ্ঞাসা করলাম, সুনন্দ, কি বুঝলি? হ্যাঁ, বুঝলাম যে প্রতাপবাবু মহাডাঙ্গার ঘটনা জানেন, কিন্তু অন্যদের কাছে ফাঁস করতে রাজি নন। দ্বিতীয়ত উনি এখন ব্যস্ত। পরদিন বাজার থেকে এসে সুনন্দ বলল, বুঝলি অসিত, প্রতাপবাবুর সম্পর্কে একটু খোঁজ খবর করলাম। লোকটির অতীত সম্বন্ধে কেউ কিছু জানেন না, শুধু জানলাম উনি একজন প্রাণীতত্ত্ববিদ এবং অনেক দেশ বিদেশ ঘুরেছেন। এখানকার লোকের সঙ্গে পরিচয় সামান্য, বিচিত্র স্বভাব। আগের বছর একদল বেদে এসে আস্তানা গড়েছিল মাঠে। তারা সাপের খেলা দেখাতো, নাচ গান করতো, জোরে বোটে ওষুধ বিক্রি করতো। প্রতাপবাবুর সঙ্গে তাদের বেশ দহরম মহরম হয়। আবার 6 মাস আগে এক তান্ত্রিক সাধু এসে শালবনের ভেতরে কিছুদিন ছিল। তার কাছেও প্রতাপবাবুকে ঘোরাফেরা করতে দেখা গেছে। তবে লোকটা নাকি পশু পাখির বিষয়ে একজন এক্সপার্ট। কলকাতা চিড়িয়াখানার সুপারিনটেন্ডেন্ট একবার ওর সঙ্গে কয়েকটা জন্তু নিয়ে আলোচনা করতে এসেছিলেন। সেদিন সন্ধ্যের ঝোঁকে দেখলাম প্রতাপবাবু ঝাউবাংলো থেকে বেরিয়ে খরস্রোতা নদীর দিকে চলে গেলেন। সঙ্গে কুকুরটা নেই। আমরা নদীর ব্রিজে গিয়ে অনেকক্ষণ বসে রইলাম। রাত হলো, কিন্তু প্রতাপবাবু ফিরলেন না। সুনন্দ উঠল, চল তো একবার মাঠে। প্রতাপ রুদ্রের খোঁজে? সুনন্দ মহুয়াডাঙ্গার পথে পা চালালো। কিছুটা গিয়েই থমকে দাঁড়ালাম দুজনে। জনমানবহীন সেই বিশাল আধার মাঠের মাঝে দাঁড়িয়ে কেমন গা ছমছম করতে লাগলো। চারিদিক নিঝুম। থেকে থেকে কোনো রাতজাগা পাখির ক্ষীণ তীক্ষ্ণ ডাক শোনা যাচ্ছে। মাথার উপর অগণিত তারা হিরের কুচির মতো ঝিকমিক করছে। আচমকা কতগুলো শিয়াল সস্বরে চেঁচিয়ে উঠল। প্রান্তরে কোথাও আলোর চিহ্ন দেখতে পেলাম না। খানিক পরে সুনন্দকে ঠেলা মেরে বললাম, চল ফিরে যাই। সুনন্দ নীরবে ফিরে চলল। বুধন এলো 3 দিন পর। মহুয়াডাঙ্গায় গতকাল আবার সেই রক্তলোভী নিশাচরের উপদ্রব ঘটেছে। আবার আক্রমণ হয়েছে ঢ্যাঙামাঝির ওপর। ঢ্যাঙা এবার শুয়েছিল ঘরের ভিতর। পাশে ছিল তার বউ। বই আবিষ্কার করে ঢ্যাঙার গলায় একটা কাটা জায়গা থেকে রক্ত গড়াচ্ছে। ঢ্যাঙা কিন্তু তখন অঘরে ঘুমোচ্ছে। মেঝেই অনেক রক্ত পড়ে শুকিয়ে গেছে। বেশ অবসন্ন হয়ে পড়েছে ঢ্যাঙা। রক্তপাতের চেয়ে ভয়েই কাতর হয়েছে বেশি। বুধন জানালো যে গ্রামের লোক ক্ষেপে উঠেছে। তাদের মতে এ নিশ্চয় বুনোর প্রতিশোধ, কারণ ঢ্যাঙা ওর নামে মোড়লের কাছে লাগিয়েছিল। বুনোকে খুন করার সলা পরামর্শ হচ্ছে। বুধন শুনেছে বুনোর আর নিস্তার নেই। সুনন্দ জিজ্ঞাসা করল, ঝাউবাংলোর বাবু মহুয়াডাঙ্গায় গেছিলেন নাকি এর মধ্যে? তা তো জানি না বাবু। হ্যাঁ, ঢুকেছিল, তবে গায়ে ঢুকেনি। মাঠে ঘুরছিল পাখি দেখতে। পাখি ধরার ফাঁদ পাতছিল গাছে। রাতের বেলা গ্রামের ভেতর কোনো বাইরের লোককে দেখা গেছে? দেখা যায়নি। আমরা দুজনে সেদিন সকালে মহুয়াডাঙ্গায় 1 রাউন্ড টহল দিয়ে এলাম। বুনোর হাবভাব আরও অস্বাভাবিক মনে হলো। দুর্দান্ত লোকটা কেমন অস্থির হয়ে উঠেছে। আর চোখে কেবল তাকাচ্ছে চারধারে। ছটফট করছে। বারবার তার দৃষ্টি আটকে যাচ্ছে বারান্দা চাটায়ে শোয়া তার রুগ্ন মেয়ের দিকে। সে মুরগি দিল, পয়সা নিল, কিন্তু কোনো কথাবার্তা বলল না। ঠিক যাবার আগে সুনন্দ তাকে বলল, বুনো তোর মেয়েকে হাসপাতালে দে, ওর ভালো হয়ে যাবে। হবে? বেশ, আজই দিয়া দি হাসপাতালে।
তুই ঠিকঠাক করে দে বাবু। এত তাড়াতাড়ি হবে না রে, আমি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে তোকে জানাবো। বুনো যেন দমে গেল। মনে হলো মেয়েকে কোনো নিরাপদ আশ্রয় সরিয়ে ফেলতে পারলে ও নিশ্চিন্ত হয়। মহুয়া ডাঙা ছেড়ে চলে আসবার সময় সুনন্দ বলল, লক্ষ্য করলি বুনো ভয় পেয়েছে। হ্যাঁ, হয়তো মেয়ের জন্যই ওর ভাবনা বেশি, কিন্তু লোকটা সত্যি দোষী না নির্দোষ আমি ঠিক এখনো বুঝছি না। সুনন্দ চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, আমার মনে হয় এই ব্যাপারে সে নিরাপদ। তবে সুনন্দ আর কিছু বলে না। বিকেলে সুনন্দ বলল, মামার চেনা একজন ডাক্তারের সঙ্গে দেখা করে আসি, স্টেশনের কাছেই থাকেন। আমি গেলাম না। জমাট এক ডিটেকটিভ বই শুরু করেছি। বললাম, আমি মুরগিটা বেঁধে রাখবো, তুই ঘুরে আয়। সুনন্দ ফিরতে রাত 8টা হলো। রাতে খাওয়ার পর বারান্দায় বসে গল্প করতে লাগলাম। শুক্লপক্ষ চলছে, কিন্তু একটা মেঘ জমেছে, তাই চাঁদের আলো তেমন ফোটেনি। কেমন ঘোলাটে ভাব। অনেক দূরে দূরে কয়েকটা বৈদ্যুতিক আলো ঝকঝক করছে। আকাশে মেঘের ফাঁকে ফাঁকে 2-4টে মিটমিটে তারা। এমন নিস্তব্ধ রাত কলকাতায় টের পাওয়া যায় না। আমি বললাম, জানিস সুনন্দ, মহুয়াডাঙ্গা এই রহস্য নিয়ে আমার মাথায় একটা থিওরি এসেছে। কি? ড্রাকুলা ফিল্মটা দেখেছিস? না। গল্পটা শুনেছিস? হ্যাঁ শুনেছিলাম, কিন্তু আমি ড্রাকুলা ফিল্মটা দেখেছি আর বইটাও পড়েছি। মনে আছে রোমিনিয়ায় এক জমিদার ক্রাউন ড্রাকুলা ছিল ভাম্পায়ার, অর্থাৎ মানুষরূপী রক্তশোষক প্রেত। সে ঘুমন্ত মানুষের বা মানুষকে সম্মোহন করে তার রক্ত শুষে খেত। মহুয়াডাঙ্গার কেসটা খানিকটা যেন সেই রকম। সুনন্দ ঝাঁপিয়ে উঠল, ধর ও সব বাজে সংস্কার। তাছাড়া ড্রাকুলা ফ্যাকুলা বিদেশের ব্যাপার, এদেশের ড্রাকুলার কথা কখনো শোনা যায়নি। মনে রাখিস, প্রতাপরুদ্র বহুদিন বিদেশে কাটিয়েছে, ওর ব্যাকগ্রাউন্ড কেউ জানে না। অবশ্য ওই বুনো ভ্যাম্পায়ার হতে পারে। সুনন্দ আমার দিকে তাকিয়ে গলা দিয়ে শুধু শব্দ করল। আশ্চর্য ব্যাপার। এরপর সুনন্দর কথাটা কমে গেল। কিছু জিজ্ঞাসা করলে হু হ্যাঁ করে দায় সারা গোছে জবাব দেয়। অন্য মনস্কভাবে মাথার চুল টানছে কেবল। ও লক্ষণ চিনি। সুনন্দর মস্তিষ্কে কোনো চিন্তা ঘুরঘুর করছে। নিশ্চয়ই আমার ড্রাকুলার আইডিয়াখানা লেগে গেছে। মনে মনে হাসলাম। আমি মোটেই সিরিয়াসলিভাবে ড্রাকুলার কথাটা ভাবিনি, রহস্য করেছিলাম মাত্র। পরদিন সকালে চা গলদ্ধকরণ করেই সুনন্দ হুট করে কোথায় বেরিয়ে ফিরে এলো মিনিট 15 বাদে। জানতে চাইলাম, কোথায় গিয়েছিলি? যা বাংলোয়। কেন? প্রতাপবাবুর সঙ্গে দেখা করতে। হলো দেখা? না, দারোয়ান বলল বাবু ব্যস্ত আছে। কি জন্যে গিয়েছিলি? ছিল দরকার। বুঝেছি। প্রতাপরুদ্র সত্যি সত্যি ড্রাকুলা জাতীয় জীব কিনা পরীক্ষা করতে চেয়েছিলি। ঠিক আছে, একটা বুদ্ধি দিচ্ছি শোন। এরপর যেদিন দেখা হবে প্রতাপবাবুকে একটা চকলেট বা বিস্কুট অফার করবি। যদি খেয়ে ফেলে তবে আমাদের আর থিওরি টিকলো না, আর যদি না খায় তাহলে ও নির্ঘাত রক্তচোষা। কারণ ড্রাকুলার টাটকা রক্ত ছাড়া কিছুই খেত না। আমার রসিকতায় সুনন্দ কিন্তু একটু হাসল না, গোমরার মুখে বসে রইল। দুপুরে খাবার পর সুনন্দ বলল, অসিত, টেনে ঘুমিয়ে নে, আজ রাতে আর ঘুম নেই পড়াতে। কেন? কারণ আজ রাতে আমরা প্রতাপরুদ্রকে ফলো করব। অর্থাৎ তোর বিশ্বাস প্রতাপরুদ্রই হচ্ছে মহুয়াডাঙ্গার নিশাচর আততায়ী? লোকটা পিশাচ, মানুষের রক্ত চুষে খায়। ধ্যাত, এই বিজ্ঞানের যুগে এইসব ধারণা সির্ফ অচল। আমি তখন তামাশা করছিলাম। সুনন্দ একটু গম্ভীরভাবে বলল, প্রতাপরুদ্রের আসল পরিচয় আমি জানি না, প্রমাণ না পেয়ে আমি কোনো সিদ্ধান্তে আসব না, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস মহুয়াডাঙ্গার রহস্যের পিছনে ওর হাত আছে। উনি প্রায় রাতে গ্রামের দিকে আসেন। কেন আসেন? যদি আজ রাতে উনি মহুয়াডাঙ্গার দিকে না যান? আজ নয়তো কাল যেদিনই যাবে আমরা প্রতাপরুদ্রকে ফলো করার জন্য তৈরি থাকব। অর্থাৎ এখন থেকে আমাদের রাতের ঘুমের দফা গয়া। আমার মেজাজ একদম বিগড়ে গেল। কিন্তু সুনন্দ যখন জেদ ধরেছে ও ঠিক যাবেই। ও যা একরোখা আর ডান পিঠে
আমি যেতে না চাইলে একাই যাবে, অথচ ওকে একা ছেড়ে দেওয়া চলে না। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। নির্জন নদী তটে কত রকম পাখির কাকলি, ঝিরঝিরে বাতাসে ঠান্ডা আমেজ, ভারী আরামদায়ক। আমার ও সুনন্দের কিন্তু এসব উপভোগ করার মতো মনের অবস্থা নয়। ঝোপের পিছনে লুকিয়ে অস্থিরভাবে অপেক্ষা করছি কখন আসবে প্রতাপরুদ্র। সহসা দেখলাম সে দীর্ঘ ঋজুদেহ ধীর পদক্ষেপে এগিয়ে আসছে এই পথে। তার গায়ে কালচে রঙের পাঞ্জাবি ও হালকা হলুদ রঙের পায়জামা। প্রতাপরুদ্র ব্রিজ ছাড়লেন, তারপর খানিক এগিয়ে মাঠে নামলেন। অর্থাৎ আজও তার লক্ষ্য মহুয়াডাঙ্গা। নজর করলাম প্রতাপবাবুর কাঁধে ঝুলছে একটা ক্যাম্বিসের ব্যাগ। সুনন্দ বলল, এগিয়ে যাক, বেশ দূর থেকে ফলো করব, নইলে দেখে ফেলতে পারে। প্রতাপরুদ্রের চলমান মূর্তি ক্রমে মাঠের মধ্যে দূরে সরে যায়। তারপর ঢালটি নেমে চোখের বাইরে চলে গেলেন। তখন আমরা বেরিয়ে এলাম। পা টিপে টিপে এগোচ্ছি। কখনো ঢিবি বা পাথরের আড়ালে দাঁড়িয়ে উকি মেরে দেখে নিচ্ছি। সূর্য অস্ত যাচ্ছে। সমস্ত পশ্চিম দিগন্তে সিঁদুর বরণ হয়ে উঠল। অপরূপ সেই দৃশ্য। প্রতাপবাবুকে শেষবারের মতো দেখলাম মাঠের মধ্যে সেই যে বিরাট বটগাছটা, তার নিচে। তারপর তিনি অদৃশ্য হলেন। বেশ খানিকক্ষণ অপেক্ষা করলাম। বসে রইলাম পাথরের আড়ালে। আবার দেখলাম প্রতাপবাবু আবির্ভূত হয়েছেন। গাছের কাছে একটা বড় চ্যাটালো পাথর পড়েছিল, বেদির মতো দেখতে। প্রতাপবাবু তার উপর বসলেন। তার পিঠ আমাদের দিকে, গাছের দিকে মুখ, স্থিরভাবে বসে আছেন। আমরা খানিক কাছে এগিয়ে গেলাম। অবাক হয়ে দেখলাম প্রতাপবাবু পাথরের উপর শটান চিত হয়ে শুয়ে পড়লেন। চুপচাপ শুয়ে রয়েছেন নিথর হয়ে। আমরা আরেকটু এগোলাম। প্রায় 50 হাত দূরে একটা পাথরের স্তূপের পিছনে ঘাপটি মেরে বসে খাজের ফাঁক দিয়ে লক্ষ্য করলাম প্রতাপরুদ্রকে। ক্রমে দিনের আলো একেবারে নিভে গেল। একটির পর একটি তারা জ্বলে উঠল আকাশপটে। ফিকে একটু চাঁদের আলো ফুটল। আবছা দেখা যাচ্ছে চারপাশ। সামনে বটগাছটাকে যেন ঘোর কালো পাথরের তৈরি একটা পাহাড়ের মতো দেখাচ্ছে। তার গায়ে অজস্র জোনাকি পোকার মিটমিটে আলো ঘুরে ফিরে বেড়াচ্ছে। বাঁ পাশে দূরে মহুয়াডাঙ্গা গ্রামখানি গাছপালার সীমারেখা আকাশের গায়ে ফুটে উঠেছে। গ্রামে কোনো আলো নেই। ভেসে আসছে না মাদলের আওয়াজ, মানুষের কণ্ঠধ্বনি বা কুকুরের ডাক। রাত নামার সঙ্গে সঙ্গে এক অজানা বিভীষিকায় গোটা গ্রাম যেন বোবা হয়ে গেছে। পাথরের উপর শায়িত প্রতাপরুদ্রকে শুধু অস্পষ্টভাবে দেখতে পাচ্ছি। ঠিক একইভাবে তিনি শুয়ে আছেন। রুদ্রের মতলব কি? বোধহয় রাত আরও গম্ভীর হওয়ার অপেক্ষায় রয়েছেন। ঝিঝির একঘেয়ে রব ছাড়া আর কোনো শব্দ নেই। আমরা দুজনে কাঠের মতো বসে থাকি। প্রবল উত্তেজনায় বুকের ভেতর যেন হাতুড়ির ঘা পড়ছে। এবার কি ঘটবে? কি হবে এবার? বেশিক্ষণ কাটেনি, হঠাৎ এক চিৎকার শুনলাম। মানুষের গলা, কিন্তু অদ্ভুত আওয়াজ। বুঝি রুদ্ধ আক্রোশ এবং আর্তনাদ মিশে আছে সেই স্বরে। তারপরই চেঁচা করে এক অপার্থিব টানা তীক্ষ্ণ শব্দে রাতের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। মনে হলো আমাদের উল্টো দিকে প্রতাপবাবুর কাছ থেকে প্রায় 25-30 হাত দূরে সেই শব্দের উৎপত্তিস্থল। সঙ্গে সঙ্গে প্রতাপবাবু তড়াক করে লাফিয়ে উঠে শব্দ লক্ষ্য করে বেগে ছুটে গেলেন। সুনন্দ আমার হাত ধরে টানল। অসিত, আয় আয়, কুইক! প্রতাপরুদ্রের হাতে জোরালো টর্চ জ্বলে উঠল। সেই আলোতে দেখলাম একটা বড় পাথরের চায়ের পাশে দাঁড়িয়ে দানবের মতো একটা মূর্তি। কেশরের মতো ফাঁপানো চুলের রাশি তার মুখের অনেকটা ঢেকে ফেলেছে। ধরাস করে উঠল হৃৎপিণ্ড। থমকে দাঁড়িয়ে পড়লাম।
তারপর চিনতে পারলাম বুনো। তার হাতে একটা বল্লম। বুনো মাটির দিকে তাকিয়ে আছে। প্রতাপবাবু মুহূর্তের জন্য থেমেছিলেন, তারপরে দৌড়ে গিয়ে বুনোর সামনে বসে পড়লেন। আমরাও হোঁচট খেতে খেতে এগোলাম। ঘটনাস্থলে পৌঁছে দেখি প্রতাপবাবু মাটিতে হাঁটু গেড়ে বসে রয়েছেন, আর তার ডান হাতের মুঠোয় ছটফট করছে কি একটা জীব। প্রতাপবাবু বাঁ হাতের টর্চের আলো ডান হাতের উপর ফেলল। আমি ভীষণ আশ্চর্য হয়ে চেঁচিয়ে উঠলাম, আরে এই যে একটা বাদুড়! বাদুড়টা ছোট্ট, শিয়ালের মুখের মতো দেখতে তার মুখ, দুটো চকচকে ড্যাবড্যাবের চোখ, খাড়া খাড়া কান, ছুচালো কয়েকটা দাঁত হিংস্রভাবে বেরিয়ে আছে। প্রতাপবাবু তার ডানা দুটো চেপে ধরেছেন। সে ক্রমাগত মুন্ডু ঘুরিয়ে কামড়াবার চেষ্টা করছে। আমাদের দেখে বুনো কর্কশ গলায় বলে উঠল, বাদুড়টা আমার গায়ে বসেছিল। প্রতাপবাবু চমকে ফিরলেন। তার টর্চের আলো পড়ল আমাদের মুখে। এ কি, তোমরা এখানে? হ্যাঁ, আমরা। আশা করি চিনতে পারছেন। একটু অসময়ে দেখা হয়ে গেল না? তারপর প্রতাপবাবু স্তম্ভিত দৃষ্টিকে অগ্রাহ্য করে সুনন্দ বলল, অসিত, এটা কিন্তু সাধারণ বাদুড় নয়, ভ্যাম্পায়ার ব্যাট। মিস্টার রুদ্র, এবার আপনি। এটা ভ্যাম্পায়ার ব্যাট তুমি জানলে কি করে? কে বলেছে? অনুমান মিস্টার রুদ্র, অনুমান। কাল অসিত আমায় ড্র্যাকুলার গল্প শোনালো। বলল ড্র্যাকুলার মতো কোনো ভ্যাম্পায়ার নিশ্চয়ই মহুয়াডাঙ্গায় লোকের রক্ত চুষে খাচ্ছে। এমনকি একটা সম্ভাবনার উদয় হলো আমার মনে। ওসব ভুতুরে গল্পে আমি বিশ্বাস করি না, কিন্তু একটা নতুন ক্লু মাথায় এলো। ভূত প্রেত পিশাচ নয়, বাদুর, রক্তপায়ী বাদুর, ভ্যাম্পায়ার ব্যাট। ভ্যাম্পায়ার ব্যাটের রক্তপানের বর্ণনা আমি একটা বইয়ে পড়েছিলাম। মহুয়াডাঙ্গার গল্পগুলোর সঙ্গে তা অদ্ভুতভাবে মিলে গেল। স্যার, 2 × 2 = 4। এখানে ভ্যাম্পায়ার ব্যাট আসবে কোথার থেকে? ইম্পসিবল। জানি, ভারতবর্ষে ভ্যাম্পায়ার ব্যাট নেই। একমাত্র দক্ষিণ আমেরিকার অ্যামাজনের জঙ্গল ছাড়া পৃথিবীতে আর কোথাও নেই। তবে প্রতাপবাবু মাত্র 2 মাস আগে দক্ষিণ আমেরিকা থেকে কিছু পশু পাখি নিয়ে এসেছেন। অতএব এই প্রাণীটি নিশ্চয়ই তার আমদানি। কি ঠিক বলেনি মিস্টার রুদ্র? কি বলেন? কারেক্ট। তোমার অনুমানের প্রশংসা করি। এর নাম ডেসমোডাস, এক জাতীয় ভ্যাম্পায়ার ব্যাট। আমি সাউথ আমেরিকা থেকে এনেছিলাম এদের ধরন ধারণ রিসার্চ করতে। মিস্টার রুদ্র, আপনি কিন্তু ধরা পড়ে গেছেন। এবার আপনার নিষ্ঠুর খেলা বন্ধ করতে হবে। খেলা? নিষ্ঠুর? কি বলছো জাথা? প্রতাপবাবু রীতিমতো ধমকে উঠলেন। নির্বিকারভাবে সুনন্দ বলল, কেন? না বোঝার কি আছে? অতি সরল বাক্য। আপনি আপনার ওই পোষা জীবটিকে রাতের পর রাত মহুয়াডাঙ্গার নিরীহ লোকদের উপর লেলিয়ে দিয়েছেন তার রক্ত পিপাসা মেটাবার জন্য। খেলাটা নিষ্ঠুর বই কি? রুদ্রের ঠোঁটে বক্র হাসি জেগে উঠল। ধীর স্বরে বললেন, এবার তোমার অনুমান ফেল করেছে সুনন্দবাবু। এই আমার পোষ মানেনি, আর আমি একে মহুয়াডাঙ্গায় মানুষের উপর লেলিয়ে দিইনি। তাহলে রাতে এখানে আসতেন কেন? আসতাম পলাতক জীবটিকে ধরার উদ্দেশ্যে। এক জোড়া ডেসমোডাস এনেছিলাম। একটা মরে গেল, আর একটা খাঁচা থেকে পালালো। কয়েকদিন পরেই মহুয়াডাঙ্গার ঘটনা কানে এলো। বুঝলাম ডেসমোডাসটি এই গ্রামেই আস্তানা গেড়েছে। জায়গাটা পরীক্ষা করে ধারণা হলো এই বট গাছের কোটরেই এই আশ্রয় নিয়েছে। গাছের গায়ে জাল খাটলাম, সারা রাত জেগে থাকলাম গাছের কাছে, যদি ফাঁদে পড়ে এই আশায়। অন্য বাদুরের মতো এই ভ্যাম্পায়ার ব্যাট সূর্যের আলো সহ্য করতে পারে না। দিনের বেলা অন্ধকার গুহায় ঘন পাতার ছায়ায় বা গাছের কোটরে লুকিয়ে থাকে। কেবল রাতে বেরোই। কারণ সেদিন সন্ধ্যায় আমি যখন ওই পাথরে বসেছিলাম, বাদুরটা আমার মাথার ওপর দিয়ে কয়েকবার পাক খেয়ে উড়ে গেল। বোধহয় আমার রক্তপানের মতলবে ছিল। টর্চের আলোয় তাকে চিনতে অসুবিধা হয়নি। তারপর থেকে একটা হাতে জোড়া জাল আনতাম সঙ্গে। চুপচাপ
পাথর হয়ে শুয়ে টোপ ফেলতাম। প্রতাপবাবু একটু দম নিলেন, আবার গম্ভীর স্বরে বলতে লাগলেন, কাল ছুঁড়েছিলাম জাল, একটুর জন্য ফসকে গেল। নাও, এবার আমার মিস্টিরিয়াস মুভমেন্টের কারণ ক্লিয়ার। ওহ, গুড লাক। স্পেসিমেনটা জীবন্ত ধরতে পেরেছি, শুধু একটা ডানা জখম হয়েছে। এই লোকটা কিছু দিয়ে মেরেছে বোধ হয়। প্রতাপবাবু পকেট থেকে একটা ছোট্ট জালের থলি বের করে বাদুরটাকে তার মধ্যে বন্দি করে ফেললেন ও থলির মুখে চেন টেনে বন্ধ করে দিলেন। সুনন্দ অপ্রস্তুত স্বরে বলল, সরি প্রতাপবাবু, কিন্তু এই বাদুরের কথা মহুয়াডাঙ্গা লোকেদের বলেননি কেন? ওরা কি ভীষণ আতঙ্কের মধ্যে আছে জানেন? জানাইনি ভয়ে, জানলে ওরা হয়তো খেপে গিয়ে হাঙ্গামা বাধ্য। তার চেয়ে ভয় ছিল ওরা বাগে পেলে আমার দুর্লভ স্পেসিমেনটিকে মেরে ফেলবে। দিনের বেলায় বটগাছে অগন্তিক কোটর, হাতরে খুঁজে বাদুরটা ধরা অসম্ভব ছিল। তাছাড়া বিষধর সাপ থাকতে পারে, তবে গ্রামের লোক বাদুরটাকে মারতে চাইলে কোটর থেকে টেনে বাইরে ফেলে ফুটন্ত জল ঢেলে দিলে খতম। তাই চেষ্টায় ছিলাম নিজেই ধরব কৌশলে। প্রতাপবাবু, আপনার ওই মূল্যবান স্পেসিমেন্টের জন্য গ্রামের একজন লোক যে প্রাণ হারাতে বসেছে সে খবর রাখেন? সে কি? কে? কেন? এই লোকটির বিপদ। গ্রামের লোকের সন্দেহ ওই দানবের রাত্রিরে মানুষের রক্ত চুষে খাচ্ছে, ওকে খুন করার প্ল্যান হচ্ছে। বুনো এতক্ষণ স্থিরভাবে দাঁড়িয়েছিল, উদ্গ্রীব হয়ে আমাদের উত্তেজিত কথাবার্তার মর্ম গ্রহণের চেষ্টা করছিল। সে বলে উঠল, বুঝলি বাবু, বাদুরটা আমার গায়ে বসেছিল, এক ঝাপ্পড় দিলাম। আমার মনে এক প্রশ্ন জাগে, জিজ্ঞেস করি, বুনো, এখানে কি করছিলি তুই? পাহারা দিচ্ছিলাম ওই রক্ত খেকো দানোটাকে ধরবো বলে। দেখলাম তোরা তিনজন মাঠের মধ্যে ঘুরছিস, তাই লুকিয়ে নজর রাখছিলাম পাথরের পিছনে শুয়ে। বুনো, দানবটাকে ধরে ফেলেছিস তুই? আসলে দানব পিশাচ নয়, এই বাদুরটাই আসামি। ওই ঘুমন্ত লোকে রক্ত চুষে খায়। বুনো বিস্ফারিত নেত্রে কয়েক মুহূর্ত দেখল বন্দি বাদুরটাকে। তার সমস্ত শরীর ফুলে ফুলে উঠল। বিকৃত মুখে উন্মত্তরের মতো চিৎকার করে ওঠে বুনো, ওটা বাদুর নয়, শয়তান, শয়তান! ওটাকে আমি মেরে ফেলাবো, শেষ করে দেব। দে দে, ওটা আমায় দে। হাতের বল্লম ফেলে দিয়ে বুনো এক লাফে প্রতাপবাবুর দিকে এগিয়ে গেল। প্রতাপবাবুর ডান হাতে বন্দি বাদুর, তিনি বাঁ হাতে বুনোকে ঠেকালেন। আমি আর সুনন্দ তৎক্ষণাৎ জাপটে ধরলাম বুনোকে। কি প্রচণ্ড জোর লোকটার গায়ে! ঝটকা দিয়ে আমাদের দুজনকে প্রায় ছাড়িয়ে ফেলে সে। বারবার প্রতাপবাবুর হাত থেকে বাদুরটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতে লাগলো। আমরা দুজন না আটকালে ও নির্ঘাত বাদুরটাকে কেড়ে নিয়ে মেরে ফেলতো। ধাক্কা খেয়ে প্রতাপবাবুর হাত থেকে টর্চ খসে পড়ল। আমি তাড়াতাড়ি কুড়িয়ে দিলাম টর্চটা। বুনোর গলা দিয়ে গোঙানির মতো আওয়াজ বের হচ্ছে। অনেক দিনে জমা হওয়া শঙ্কা ও ক্ষোভ যেন ক্রোধের রূপ নিয়ে ফেটে পড়তে চাইছে। আমরা প্রাণপণে বুঝাই, বুনো শোন 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 শোন, এই বাদুরটা আর কোনো উৎপাত করবে না, ওকে খাঁচায় আটকে রাখা হবে। তবুও বুনোর রাগ পড়ে না, সে কেবলই ফুঁসছে। একটা ধস্তাধস্তি চলতে থাকে। সুনন্দ হঠাৎ বলে উঠল, বুনো শোন, ডাক্তারবাবু বলেছেন তোর মেয়ের চিকিৎসা করবেন, তোর মেয়েকে হাসপাতালে ভর্তি করে নেবেন। বুনোর বজ্র কঠিন পেশিগুলি অমনি কেমন শিথিল হয়ে গেল। সব ভুলে গভীর আবেগে সুনন্দর দিকে চেয়ে বলল, তুই সত্যি বলছিস বাবু? আমার মেয়ে ভালো হয়ে যাবে? ডাক্তারবাবু বলেছে যাবে বই কি, নিশ্চয়ই ভালো হয়ে যাবে। হ্যাঁ, আমি দেখেছি মেয়েটিকে। ভেরি স্যাড কেস। আমার মামার বন্ধু ডাক্তার চ্যাটার্জি বলেছেন মেয়েটির ট্রিটমেন্ট করবেন, তবে হাসপাতালে রাখতে হবে। তার খরচ আছে, দেখি কি ব্যবস্থা করা যায়। বুনোর মেয়ের চিকিৎসার খরচ আমি দেব, আমার ঋণ শোধ। তুমি বুনোকে বলে দাও। বুনো প্রতাপবাবুর দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর সে জ্বলন্ত চোখে নিরীক্ষণ করলো জালেবদ্ধ বাদুরটিকে। বিড়বিড় করে কি যেন বলতে লাগলো নিজের মনে। বোঝা গেল ওই বাদুরের উপর তার রাগ
ও বিদ্বেষ কিছুমাত্র কমেনি। বাদুরের মালিক সম্বন্ধ তার মনে রীতিমতো সন্দিগ্ধ। আমি বললাম, এই রক্তচোষা বাদুরের কথা তুই কাউকে বলিস না, বরং গ্রামের লোককে জানিয়ে দে তুই মন্ত্রের জলে দানবটাকে তাড়িয়ে দিয়েছিস। তোর খুব খাতির হবে গায়ে। বুনো তার আগড়া চুলো মাথাখানা কোকালো, অর্থাৎ আমার পরামর্শ তার মনে ধরেছে। সে একবার ঘাড় বেঁকিয়ে তাকালো গ্রামের দিকে, বলে উঠল, যাই, মায়াটা একা রয়েছে। মাটি থেকে বল্লমটা কুড়িয়ে নিয়ে বুনো সহসা দৌড়াতে শুরু করলো। স্নান জ্যোৎস্নার লোকে উন্মুক্ত প্রান্তরের বুক ছুঁয়ে বুনোর সুদীর্ঘ ছায়ামূর্তি যেন উড়ে গেল। ক্রমে সে হারিয়ে গেল দূর অন্ধকারে। একটা বিশ্রী চেরা আওয়াজে আমাদের চমক ভাঙল। মহুয়া ডাঙার রক্তচোষা তার বন্দিদশার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আপনারা এতক্ষণ শুনছিলেন অজয় রায়ের লেখা অ্যাডভেঞ্চার গল্প রক্তচোষা। আজকের গল্পের সূত্রধর ও বুনোর চরিত্রে আমি শুভম, গল্প পাঠ ও অসিতের চরিত্রে জয়, সুনন্দের চরিত্রে সাম্য, বোধনের চরিত্রে অগ্রজ পাঠক, জামফুলের চরিত্রে লিলি, প্রতাপরুদ্রের চরিত্রে শুভঙ্কর আচার্য, পোস্টার ডিজাইন ও সাউন্ড ডিজাইনে জয়, গল্পের সমগ্র পরিচালনায় জয় পাল। আজকের গল্পটি ভালো লেগে থাকলে গল্পটিতে একটি লাইক করে কমেন্ট করে জানিয়ে কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। আর ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন দ্য স্টোরি স্টেশন। আর এরকমই নতুন নতুন গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।